খবরের শুরুতেই থাকছে হেডলাইন্স। মে ডে আতঙ্কে ফের জরুরি অবতরণ, বেঙ্গালুরুতে ইন্ডিগোর বিমান নামল। বারাসতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে পৌঁছাল দমকলের একাধিক ইঞ্জিন। রিলস বানানোর নেশায় কাল হল, অজয় নদে তলিয়ে গেল 2 স্কুল পড়ুয়া। আলিপুরদুয়ারে আগুনে পুড়ল জন বার্লার পৈতৃক বাড়ি, অগ্নিকাণ্ডের কারণ নিয়ে ধোঁয়াশা। বহুতলের অনুমতি নয়, জানালেন মেয়র ফিরহাদ হাকিম। দেশ জুড়ে কোচিং সেন্টারের রমরমা কমাতে নয়া কমিটি গড়ল কেন্দ্র, কি করবে নয় সদস্যের দল। মেদিনীপুরে বন্যার কবলে প্রায় 37,000 মানুষ, জলের তোড়ে ভেসে গিয়ে মৃত 2 জন। রথযাত্রার আগে দীঘা যাওয়ার জন্য জোড়া স্পেশাল ট্রেন, জেনে নিন সময়সূচি। তুলসীর মালা বিতর্কে অবস্থান বদল করলেন প্রধান শিক্ষিকা, নিঃশর্ত ক্ষমা চেয়ে ফতোয়া প্রত্যাহার। সোনাগাছির যৌনকর্মীদের কাছে ক্ষমা চাওয়া উচিত সুকান্তর, দাবি করলেন কুণাল ঘোষ। বিস্তারিত খবরে। মে ডে আতঙ্কে দেশবাসী, 7 দিনের মাথায় ফের জরুরি অবতরণ। 12 জুন দুপুরে মে ডে শব্দটির নতুন অর্থ জেনেছিল বহু ভারতীয়, কিন্তু তারপর থেকেই এই শব্দে আতঙ্কিত হয়ে উঠছে দেশবাসী। কারণ বিমান পরিষেবার পরিভাষায় মে ডের অর্থ বিপদ সংকেত। ফরাসি শব্দ মেডার থেকে মে ডে শব্দটির উৎপত্তি। এর অর্থ আমাকে সাহায্য করুন। 12 জুন আহমেদাবাদে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনার ঠিক কয়েক সেকেন্ড আগে এই মে ডেই কল করেছিলেন পাইলট। সেই ঘটনার 7 দিনের মাথায় ফের আর এক পাইলট কল করলেন মে ডে। এরপরই বেঙ্গালুরুর এয়ারপোর্টে ইমার্জেন্সি ল্যান্ডিং করল ইন্ডিগোর গুয়াহাটি চেন্নাইগামী বিমান। গত বৃহস্পতিবার এই ঘটনা ঘটলেও শনিবার বিষয়টি সূত্র মারফত সামনে এসেছে। সূত্রের তরফে দাবি করা হয়েছে, পর্যাপ্ত পরিমাণে জ্বালানি না থাকায় পাইলট মে ডে কল করে বিমানটিকে ইমার্জেন্সি ল্যান্ডিংয়ে বাধ্য হলেন। জরুরি অবতরণের সময় বিমানে 168 জন যাত্রী ছিল। ইমার্জেন্সি ল্যান্ডিং ঘটলেও বড় কোনো বিপত্তি ঘটেনি, সুরক্ষিত ছিল যাত্রীরা। বারাসতের কদম্বগাছিতে বিধ্বংসী অগ্নিকাণ্ড, আতঙ্কে এলাকাবাসী। শনিবার ভরসন্ধ্যায় বারাসতের কদম্বগাছিতে একাধিক গোডাউনে বিধ্বংসী আগুন লাগল। দাউ দাউ করে পুড়ে ছাই হল সমস্ত সামগ্রী। আর এর জেরে তীব্র যানজট তৈরি হয়ে গেল ব্যস্ত বারাসত টাকি রোডে। ফলে ঘটনাস্থলে দমকল পৌঁছতে কিছুটা দেরি হল। এমন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা আগে জেলায় হয়নি বলেই দাবি করল স্থানীয়রা। অকুস্থলের পাশেই রয়েছে ঘন জনবসতি। স্বাভাবিকভাবে এ নিয়ে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ল গোটা এলাকাতে। আতঙ্কে অনেকে বাড়িও ছাড়ল। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেল, বারাসত শহর লাগোয়া কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের বামুনমোড়া এলাকায় একটি বিশাল জায়গা জুড়ে গোডাউন রয়েছে। সেখানে রয়েছে রং, ইলেকট্রনিক্সের সামগ্রী ও শিশুদের ন্যাপকিনের বড় বড় গোডাউন। কম করে 8 থেকে 10টি বড় বড় গোডাউন রয়েছে এই চত্বরে। চারিদিকে ঘেরা রয়েছে কংক্রিটের দেওয়ালে। শনিবার সন্ধ্যা 7টা নাগাদ সেখান থেকে ধোঁয়া বের হতে দেখল স্থানীয়রা। পরে দাউ দাউ করে জ্বলতে লাগলো আগুন। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল গোটা এলাকায়। নিরাপত্তার স্বার্থে গোটা এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হলো। ফলে গোটা টাকি রোড কার্যত স্তব্ধ হয়ে গেল। স্থানীয় বাসিন্দা নিজামুল কবির, আব্দুল রহিমরা জানালেন, একটি দেওয়াল দিয়ে কয়েক বিঘা জমির ওপর একাধিক কোম্পানির গোডাউন রয়েছে। তার একটিতে আগুন লাগার পর থেকে দাউ দাউ করে একের পর এক গোডাউনে আগুন ধরল। ধোঁয়া ও দুর্গন্ধে ভরে উঠল এলাকা। উড়তে লাগলো ছাই। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে ঘটনাস্থলের পাশের বাসিন্দারা পরিমরি করে বাড়ি ছাড়তে শুরু করল। তবে কী কারণে এই ধরনের বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা স্পষ্ট নয়। শেষ পাওয়া খবরে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন। পাশাপাশি পৌঁছল পুলিশের পদস্থকর্তা ও বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। কলকাতা বিমানবন্দরে উঁচু বাড়ির অনুমতি নয়, জানালেন ফিরহাদ হাকিম। গুজরাতের আহমেদাবাদে বিমান দুর্ঘটনার পর থেকেই আলোচনা শুরু হয়েছিল কলকাতা বিমানবন্দর সংলগ্ন উঁচু বাড়িগুলো নিয়ে। বিমানবন্দরের 20 কিলোমিটারের মধ্যে যাতে উঁচু বাড়ি তৈরির জন্য অনুমতি না দেওয়া হয়, সেই বিষয়েই পদক্ষেপ করতে নিকটবর্তী পুরসভাকে চিঠি দিয়েছিল বিমানবন্দর কর্তৃপক্ষ। এই ব্যাপারেই এবার বড় সিদ্ধান্ত নিল কলকাতা পুর নিগম। কলকাতা বিমানবন্দর সংলগ্ন এলাকায় উঁচু বহুতলের অনুমতি এখনই দেওয়া হবে না।
স্পষ্ট জানিয়ে দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন তথা কলকাতার মেয়র মন্ত্রী ফিরহাদ হাকিম। কিছুদিন আগেই আহমেদাবাদ বিমানবন্দরের কাছে বিজে মেডিকেল কলেজের হস্টেলে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার বিমান। বিমানে থাকা 241 জনের পাশাপাশি মৃত্যু হল বাকিদেরও। যেখানে ভেঙে পড়ল সেই চিকিৎসকদের হস্টেল ও তার চারপাশের বহু মানুষেরও মৃত্যু হল। এই বিমান দুর্ঘটনার জেরে সতর্কতা হিসেবে একগুচ্ছ পদক্ষেপ নেওয়ার কথা জানালো কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। এমনিতেই বিমানবন্দরের আশপাশে বহুতল নির্মাণের ক্ষেত্রে বেশ কিছু নিয়মকানুন ছিল, এবার আরও কিছু নতুন নিয়ম যোগ করা হলো। সেই সঙ্গে বিশেষ নিয়ম লাগুর এলাকাও বৃদ্ধি করা হচ্ছে। এ ব্যাপারে কলকাতা বিমানবন্দর সংলগ্ন পুরসভাগুলোকে বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে নোটিশও পাঠানো হয়েছে। সেই নিয়েই এবার নিজেদের সিদ্ধান্তের কথা জানালো কলকাতা পুর নিগম। আপাতত আর উঁচু বাড়ির অনুমতি নয়। বন্যা বিধ্বস্ত ঘাটাল ও চন্দ্রকোনা, 2 জনের মৃত্যু, নৌকা এখন একমাত্র ভরসা। টানা বৃষ্টিতে জলমগ্ন ঘাটালের বিস্তীর্ণ এলাকা। চন্দ্রকোনাতেও একই পরিস্থিতি। 2 জায়গাতেই এখন যাতায়াতের একমাত্র ভরসা হয়ে উঠল নৌকা। পশ্চিম মেদিনীপুর জেলায় বন্যা দুর্গত প্রায় 37,000 মানুষ। জেলায় সব মিলিয়ে 122টি ওয়ার্ড ও অঞ্চল বন্যা কবলিত হয়েছে বলে জানালো জেলা প্রশাসনের এক আধিকারিক। জেলা প্রশাসন সূত্রে খবর, গড়বেতা 1 ও 2 নং ব্লকের বন্যা পরিস্থিতির উন্নতি হলেও ঘাটাল ও চন্দ্রকোনাতে একেবারে ভয়াবহ পরিস্থিতি। আতঙ্কে রয়েছে দাসপুর এলাকার বাসিন্দারা। বন্যা দুর্গত 122টি অঞ্চলের মধ্যে গড়বেতার 2টি ব্লকের 14টি অঞ্চলের পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে জানালেন মেদিনীপুর সদরের মহকুমা শাসক মধুমিতা মুখোপাধ্যায়। তিনি জানালেন, 2টি ব্লক মিলিয়ে সেখানে এখন 12টি ত্রাণ শিবির চলছে। আশ্রয় নিল 5 শতাধিক মানুষ। সেখানে তাদের ত্রাণ সামগ্রীরও ব্যবস্থা করা হয়েছে। তবে ঘাটাল মহকুমার 108টি ওয়ার্ড ও অঞ্চলের পরিস্থিতি খুব খারাপ। ঘাটাল ও চন্দ্রকোনার 2টি ব্লক মিলিয়ে প্রায় 30টি ত্রাণ শিবির চলছে। সেখানে আশ্রয় নিল কয়েক হাজার মানুষ। ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস জানালেন, চন্দ্রকোনার জল কিছুটা নামলেও ঘাটালে এখনও জল নামেনি। পরিস্থিতির উন্নতি হতে 3 থেকে 4 দিন লাগতে পারে। দাসপুরে নির্মীয়মান স্লুইস গেট দিয়ে বন্যার জল প্রবেশ করায় আতঙ্কিত সেখানকার বাসিন্দারা। কৃষি ও সেচ কর্মাধ্যক্ষ আশিস হুদাইদ দাসপুরবাসীকে আশ্বস্ত করে বললেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, কেউ আতঙ্কিত হবেন না। জোয়ারের কারণেই জল এগিয়ে এসেছে, কিন্তু এখনও ভয় পাওয়ার মতো কিছু হয়নি। জেলা শাসক খুরশিদ আলী কাদেরি বললেন, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি। প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। ঘাটাল, চন্দ্রকোনাতে সরকারি নৌকো ও স্পিড বোট দেওয়া হয়েছে। সেখানে সিভিল ডিফেন্স, NDRF, SDRF টিম রয়েছে। বন্যাকবলিত এলাকায় খাবার ও ত্রাণ বিলি করা হচ্ছে। আশা করছি দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্যশঙ্কর সরঙ্গী জানালেন, স্বাস্থ্যকর্মীরা জল পেরিয়ে দুর্গত এলাকায় পৌঁছে যাচ্ছেন। প্রায় 25টি মেডিকেল ক্যাম্প করা হয়েছে। বন্যার কারণে এখনও পর্যন্ত 2 জনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা গড়বেতার সন্ধিপুর এলাকায় ত্রাণ নিয়ে পৌঁছলেন। এছাড়াও দাসপুরের বিধায়ক মমতা ভূঁইয়া, চন্দ্রকোনার বিধায়ক অরূপ ধারাসহ অনেকেই এদিন সেখানে উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, বৃহস্পতিবার সন্ধ্যায় স্ত্রীর সঙ্গে বাড়ি ফেরার সময়ে জলমগ্ন রাজ্য সড়ক পারাপার করতে গিয়ে তলিয়ে গিয়েছিলেন চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বারাশত গ্রামের বাসিন্দা তুলসী রুইদাস। শনিবার সকালে মাছ ধরার জালে উঠল বছর 42-এর তুলসীর দেহ। অন্যদিকে এদিন সকালে চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের কামারগেড়া এলাকার যুবক শেখ আজাবুল আলী 21 মাছ ধরার সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে তীব্র স্রোতে তলিয়ে গেলেন। বেশ কিছুটা দূরে তার দেহ উদ্ধার হল। পর্যটকদের জন্য সুখবর, দীঘা স্পেশাল ট্রেনের মেয়াদ বাড়ল রথযাত্রা উপলক্ষে। রথযাত্রার হাতে গোনা কয়েকটা দিন বাকি। অপেক্ষায় বঙ্গবাসী। দীঘার জগন্নাথ মন্দির নিয়ে বাড়তি আকর্ষণ তো থাকছেই। অনেকেই ব্যাগ গুছিয়ে দীঘা যেতে প্রস্তুত। পর্যটকদের জন্য সুখবর, পাঁশকুড়া থেকে 2টি স্পেশাল লোকাল ট্রেনের সময়সীমা বাড়ানো হলো। উল্লেখ্য, যাত্রীদের সুবিধার কথা ভেবে গত 9 এপ্রিল থেকে দীঘা পাঁশকুড়া রুটে এই 2টি স্পেশাল লোকাল ট্রেন চালু করা হয়। তবে এই ট্রেনের সময়সীমা ছিল 8ই জুন পর্যন্ত। দক্ষিণ পূর্ব রেলওয়ে সেই সময়সীমা বাড়িয়ে 22শে জুন পর্যন্ত করল। এবার রথযাত্রার আগে ফের বাড়ানো হলো সেই সময়সীমা। মেয়াদ বাড়িয়ে ট্রেনটি দেওয়া হয়েছে আগামী 10ই জুলাই পর্যন্ত। কখন চলবে ট্রেন? পাঁশকুড়া দীঘা প্যাসেঞ্জার স্পেশাল ছাড়বে সকাল 11টায়।
অন্যদিকে দীঘা পাঁশকুড়া প্যাসেঞ্জার লোকাল দীঘা থেকে ছাড়ে দুপুর 2:50 পাঁশকুড়া হলদিয়া দীঘা সাউথ ইস্টার্ন রেলওয়ে প্যাসেঞ্জার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক সরোজ কুমার ঘড়া জানালেন, এই পদক্ষেপে আমরা খুশি হয়েছি, তবে আমরা আরও বেশি খুশি হব যদি এই লোকাল দুটিকে স্থায়ীভাবে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ওই দুটি লোকালের চলাচলের সময়সীমা অস্থায়ীভাবে বর্ধিত না করে স্থায়ীভাবে চালানোর সিদ্ধান্ত নিতে হবে। রথযাত্রা উপলক্ষে ভিড় বাড়বে দীঘায়। চলতি বছর প্রথম মহাসমারোহে রথযাত্রার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দীঘার জগন্নাথ মন্দিরে। বেশিরভাগ পর্যটকই ট্রেনের ভরসায় রয়েছে। হাওড়া থেকে পাঁশকুড়া পর্যন্ত একাধিক ট্রেন রয়েছে, সেখান থেকে এই স্পেশাল ট্রেন ধরে অনায়াসেই দীঘা পৌঁছে যেতে পারবে। তুলসীর মালা বিতর্কে ক্ষমা চাইলেন প্রধান শিক্ষিকা, প্রত্যাহার করলেন নিষেধাজ্ঞা। বারাসতের নবপল্লী যোগেন্দ্রনাথ বালিকা বিদ্যালয়ে তুলসীর মালা পরে স্কুলে আসতে নিষেধ করার ঘটনায় বিতর্কের সৃষ্টি হয়েছিল। সেই বিতর্কের জেরে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলেন প্রধান শিক্ষিকা ইন্দ্রাণী দত্ত চক্রবর্তী। 24 ঘণ্টার মধ্যে নিজের জারি করা নির্দেশ প্রত্যাহারের পাশাপাশি নিঃশর্ত ক্ষমাও চাইলেন তিনি। তুলসীর মালা পরে আসা যাবে না স্কুলে, এমনই একটি ফতোয়া সংক্রান্ত অডিও ছড়িয়ে পড়ল বারাসত সদরে। অভিযোগ উঠল, সেই অডিওর কণ্ঠস্বর বারাসতের নবপল্লী যোগেন্দ্রনাথ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইন্দ্রাণী দত্ত চক্রবর্তীর। তার সেই ফতোয়া ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল সদর এলাকায়, সমালোচনার ঝড়ও উঠেছিল। এমনকি স্কুলের পরিচালন কমিটির সভাপতি তথা কাউন্সিলর চম্পক দাস এ বিষয়ে হস্তক্ষেপ করেছিলেন। দাবি করা হচ্ছে, ঘরে বাইরে চাপের মুখে সেই নির্দেশ প্রত্যাহার করলেন প্রধান শিক্ষিকা। নিজের মতো বদলে ক্ষমাও চেয়ে নিলেন সকলের কাছে। তুলসীর মালা বিতর্কে শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রধান শিক্ষিকা দাবি করলেন, আমি যা বলেছিলাম তার অপব্যাখ্যা হয়েছে। বিতর্ক যে এই পর্যায়ে পৌঁছবে তা আমি বুঝতে পারিনি। আমি একটা ভাবনা থেকে এই কথাটা বলেছিলাম। আমি আগেও বলেছি, আবারও বলছি, আমি ঠাকুর ভক্ত। তুলসীর মালা পরে আসবে না এই ধরনের ফতোয়া আমি জারি করতে পারি না, করিওনি। কিন্তু তুলসীর অপমান যাতে না হয় তা ভেবেই বাচ্চাদের আমি স্কুল ইউনিফর্মে এটা পরতে বারণ করেছিলাম, কিন্তু সেটা যে এমন জায়গায় যাবে তা ভাবিনি। এর জন্য আমি দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী। এখানেই না থেমে ইন্দ্রাণী দত্ত চক্রবর্তী বললেন, আমি আবারও বলছি, আমি নিজে কৃষ্ণ ভক্ত। আমি নিজে বহু তুলসী গাছ স্কুলে লাগিয়েছি। আমি জগন্নাথের সেবায়িত। কিন্তু যদি আমার কোনো কথায় কোনো মানুষ আঘাত পেয়ে থাকেন তার জন্য আমি দুঃখিত। প্রধান শিক্ষিকা ফতোয়া তুলে নেওয়ায় খুশি সকলে। স্কুলের পড়ুয়া এবং অভিযোগকারী অভিভাবকরা প্রত্যেকে তার সিদ্ধান্তকে স্বাগত জানালেন। অন্যদিকে তুলসীর মালা না পরে আসার ফতোয়া জারি শুনে শনিবার দুপুরে জেলা কংগ্রেসের একটি প্রতিনিধি দল ওই স্কুলে চলে গেল। সেখানে গিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে দেখা করে নিজেদের ক্ষোভের কথা জানিয়ে এলো। প্রতিনিধি দলে জেলা কংগ্রেসের প্রবীণ নেতা সজল দে, নীলাভ বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেকে ছিলেন। পরে সংবাদ মাধ্যমের সামনে কংগ্রেস নেতা সজল দে বললেন, প্রধান শিক্ষিকার সঙ্গে কথা বলে আমরা সন্তুষ্ট। উনি নিঃশর্ত ক্ষমা চেয়ে নিয়েছেন। সেই সঙ্গে প্রধান শিক্ষিকা কথা দিয়েছেন, ভবিষ্যতে কোনো মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগুক এমন কিছু তিনি করবেন না, সুষ্ঠুভাবে স্কুল পরিচালনা করবেন। সোনাগাছির যৌনকর্মীদের নিয়ে কুরুচিকর মন্তব্য, বিতর্কে সুকান্ত মজুমদার, ক্ষমা চাওয়ার দাবি তৃণমূলের। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে পুলিশকে আক্রমণ করতে গিয়ে কুরুচিকর মন্তব্য করে বিতর্কের মুখে পড়ল বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি পুলিশকে সোনাগাছির যৌনকর্মীদের সঙ্গে তুলনা করলেন। তার এমন মন্তব্যের পরেই সমালোচনার ঝড় উঠতে শুরু করেছে। একজন অধ্যাপকের ভাষা কিভাবে এমন হলো তা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল। সুকান্তর এমন মন্তব্যের প্রতিবাদ জানিয়ে শনিবার তৃণমূলের অন্যতম রাজ্য সম্পাদক কুণাল ঘোষের দাবি, সোনাগাছির যৌনকর্মীদের সম্পর্কে এমন কুরুচিকর মন্তব্যের জন্য সুকান্ত মজুমদারের ক্ষমা চাওয়া উচিত। তিনি যা বলেছেন তা কিছুতেই সহ্য করা যাবে না। ঘাসফুল শিবিরের রাজ্য মুখপাত্র এদিন বললেন, তিনি নাকি শিক্ষিত। তিনি কেন্দ্রের শিক্ষা দফতরের মন্ত্রী, অথচ কয়েকদিন ধরে তিনি প্রচুর লুজ স্টক করছেন। তার কেটে গেলে, মাথা খারাপ হলে যেমন সবাই লুজ স্টক করে তেমন করছেন। তিনি সোনাগাছির মা বোনদের যারা পেশাগতভাবে যৌনকর্মী তাদের টেনে এনে একটা বিকৃত রাজনৈতিক মন্তব্য করছেন। আমাদের প্রতিবাদ সেই জায়গায়। যারা যৌনকর্মী তাদের যে যন্ত্রণা, যে বাধ্যবাধকতা, তাদের যে লড়াই, এবং আজকের দিনে কিন্তু তাদের অধিকারের দাবি উঠে গিয়েছেন। সেই যুগে দাঁড়িয়ে এই মা বোনদের অপমান করেছেন সুকান্ত মজুমদার।
তাদের বিরোধী দলনেতা কাউকে অপমান করবেন, তিনি লোককে অপমান করবেন, এর মানে কি? কুণালের বক্তব্য, সোনাগাছিতে যারা যৌনকর্মী হিসাবে কাজ করেন বা বাধ্য হয়ে এই পেশায় এসেছেন, তাদের অপমান করার অধিকার এই সুকান্ত মজুমদারকে কে দিয়েছে? এই মা বোনদের কাছে তার ক্ষমা চাওয়া উচিত। গোটা বিশ্ব এখন যৌনকর্মীদের পুনর্বাসনের জন্য আলাদা পরিকল্পনা করছে, তাদের সমাজের মূল ধারায় ফিরিয়ে আনার জন্য কাজ করা হচ্ছে। এদিকে সুকান্ত মজুমদার এই অসহায় মহিলাদের সম্পর্কে এমন কুরুচিকর মন্তব্য করছেন, এটা মেনে নেওয়া যায় না। কুণাল এদিন বললেন, সেদিন সুকান্ত মজুমদার এক দালালের কাছে যাচ্ছিলেন। যে ব্যক্তি, যে তথাকথিত ডাক্তার, ব্রিটেনে অপারেশন চলাকালীন যে একজন রোগিণীকে অপারেশন টেবিলে শুইয়ে অ্যানাস্থেশিয়া না দিয়ে ঘুমিয়ে পড়েন, সেই ব্যক্তি মুখ্যমন্ত্রী গেলে প্রশ্নোত্তর পর্ব আসার আগেই অসভ্যতা করেন। তাকে ব্যবহার করে সুকান্ত কোনো প্লট করতে যাচ্ছেন কি না কে জানত? পুলিশ নিজের কাজ করেছে। একটা কন্ডেম ডাক্তারের কাছে সুকান্ত গিয়েছিলেন কেন? এতে ফাঁস হয়ে গেল মুখ্যমন্ত্রী ব্রিটেনে যাওয়ার সময় যে অসভ্যতা হয়েছিল তার সঙ্গে বিজেপি সিপিআইএমের চক্রান্ত ছিল। তিনি আরও বললেন, যে ব্যক্তি বিদেশে বাংলার নামে ভুল প্রচার করেছে, কুৎসা করেছে, সে বাংলার শত্রু। এমন একজন কন্ডেম ডাক্তারের জন্য বিজেপির দরদ উথলে উঠছে কেন? এই লোকটা কলকাতায় এতদিন থাকবে কেন? ও অবাঞ্ছিত। ওকে কলার ধরে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেওয়া উচিত। সুকান্ত মজুমদার দাবি করেছেন, সেদিন ভবানীপুরে পুলিশ যে 155 ধারা লাগু করেছে তা তিনি জানতেন না। এ নিয়ে কুণালের প্রতিক্রিয়া, কোন রাস্তায় কি আছে সুকান্ত মজুমদার জানতেন না, তেমনি কৃষকরাও জানতেন না দিল্লিতে কোথায় কি আছে। কৃষক আন্দোলন যখন দিল্লিতে ঢুকতে যাচ্ছিল, তখন এই সুকান্ত মজুমদারদের পুলিশ লাঠিগুলি চালিয়ে কৃষকদের বেধড়ক মেরে ওখান থেকে বের করে দিয়েছিল। এখানে সুকান্ত মজুমদারকে ধরা হয়নি, পুলিশের কাজ করেছে। আসলে তিনি পাগল হয়ে গিয়েছেন, তার মাথা খারাপ হয়ে গিয়েছে। অজয়েন্দে স্নানে নেমে মর্মান্তিক পরিণতি, নিখোঁজ 2 কিশোর। রিলস তৈরির নেশায় কাল হল। বিকেলে 2 বন্ধু মিলে ঘুরতে বেরিয়েছিল। শখ হয়েছিল ঘোড়ার ফাঁকে অজয়েন্দে স্নান করার। মাছ ধরার ডিঙ্গিতে ব্যাগপত্র ও মোবাইল ফোন রেখে স্নান করতে নেমেছিল তারা। সেটাই কাল হল। স্রোতে তলিয়ে গেল 10ম শ্রেণীর 2 পড়ুয়া। স্থানীয়দের অনুমান, রিলস তৈরির নেশাতেই ওই 2 কিশোরের মর্মান্তিক পরিণতি হয়েছে। পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার কাঁকুরহাটির কাছে এই ঘটনা ঘটেছে। স্থানীয় এক গ্রামবাসী কালীচরণ মাঝি অজয়েন্দের ধার দিয়ে যাওয়ার সময় শুনতে পেলেন দীর্ঘক্ষণ ধরেই ডিঙির ওপর রেখে যাওয়া মোবাইল বেজেই চলেছে, কিন্তু ধরার কেউ নেই। তিনি সঙ্গে সঙ্গে এক গ্রামবাসী উত্তম ঘোষকে বললেন। উত্তমবাবু যখন ঘাটের কাছে এলেন তখনই মোবাইলের রিং হচ্ছে। তিনি কল রিসিভ করলেন। তার কাছ থেকেই খবর গেল বাড়িতে। খবর পেল পুলিশও। স্থানীয়দের অনুমান, ডিঙিতে মোবাইল রেখে ভিডিও করার ইচ্ছাতেই 2 কিশোর নদীতে নামল। তারপর অজয় নদের স্রোতে তলিয়ে গেল। নিখোঁজ 2 কিশোরের সন্ধান চালাচ্ছে পুলিশ। ঘটনাস্থলে এসে পৌঁছেছে কেতুগ্রাম থানার পুলিশ। খবর দেওয়া হয়েছে বিপর্যয় মোকাবিলা বিভাগে। অজয়েন্দের তল্লাশি চালানোর তোড়জোড় শুরু হয়েছে। আগুনে পুড়ল তৃণমূল নেতা জন বার্লার পৈতৃক বাড়ি, বড় ক্ষতির আশঙ্কা। আগুনে পুড়ে গেল তৃণমূল নেতা জন বার্লার পৈতৃক বাড়ি। আজ শনিবার দুপুরে ওই বাড়িতে আগুন লাগল। সে সময় চা বাগানের এই নেতা ওই বাড়িতেই ছিলেন বলে খবর। আগুন দেখে তিনি বেরিয়ে এসেছিলেন। বেশ কিছু সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলো। অনেক ক্ষতি হল বলে জানালেন জন বার্লা। জানা গেল, আলিপুরদুয়ারের ডুয়ার্সের লক্ষ্মীপাড়া চা বাগান এলাকায় ওই বাড়িটি অবস্থিত। পাশেই জন বার্লা নিজে বাড়ি তৈরি করেছেন, সেখানেই তিনি থাকেন। তবে বিভিন্ন কাজকর্ম তিনি পুরনো বাড়ি থেকেই করেন বলে জানা গিয়েছে। এদিনও ওই বাড়িতে ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা সাংসদ জন বার্লা। দুপুর 2টো নাগাদ ওই বাড়ির একটি ঘরে আগুন লাগল। ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ালো। আগুন দেখে বাড়ি বেরিয়ে এসেছিলেন জন বার্লা। প্রথমে স্থানীয়রাই ওই আগুন নেভানোর চেষ্টা করলেন। খবর দেওয়া হলো দমকলে। বীরপাড়া থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে বেশ কিছু সময় পরে ওই আগুন নিয়ন্ত্রণে আনল। বাড়িটির একটি অংশ পুড়ে গিয়েছে। কিন্তু কি থেকে ওই আগুন লাগলো? ওই বাড়ির পাশেই বিদ্যুতের একটি খুঁটি আছে, সেখানেই কোনোভাবে শর্ট সার্কিট হয়। বিদ্যুতের তারে সেই আগুন ছড়িয়ে পড়েছিল। সেখান থেকেই ওই বাড়িতে আগুন লাগতে পারে, প্রাথমিকভাবে সেই কথাই মনে করা হচ্ছে। দিন কয়েক আগে ওই বিদ্যুতের খুঁটিতেই আগুন লেগেছিল বলে খবর। ঘটনার তদন্ত শুরু করল পুলিশ ও দমকল। জন বার্লা জানালেন, এই আগুনে অনেক ক্ষতি হয়ে গেল। স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানাচ্ছেন, এটি একটি দুর্ঘটনা।
এর সঙ্গে নাশকতা ষড়যন্ত্রের যোগ নেই বলেই জানানো হয়েছে।